আচ্ছা, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে ফলো করেন, কারিগরি সেটআপটা একটু দেখেন সবাই। জুম করলে দেখতে পাবেন এই যে এখানে একটা ফ্রেমের মধ্যে এই যে অ্যাপারেটাসটা বসানো আছে, ঠিক আছে? এটা বাইরের দিকে একটা কাচের থাকে, কাচের গোলকের মতো। ভিতরে হচ্ছে গিয়ে যেটা যেটা আবার দেখা যাচ্ছে এখানে সলিড স্পেসিমেন নেওয়া হয়, এখানে থাকে ওয়াটার, ঠিক আছে? অর্থাৎ এই যে ফ্রেম, অর্থাৎ ফ্রেম তো এটা, হ্যাঁ। তো এর ভিতরে হচ্ছে গিয়ে ট্রাইক্সিয়াল টেস্টের ইকুইপমেন্ট অ্যাপারেটাস যেটা আছে সেটার বাইরে হচ্ছে কাচের গোলাকার সিলিন্ডারের মতো। ভিতরে হচ্ছে গিয়ে ইয়াটা থাকে হচ্ছে গিয়ে আবার মেমব্রেন দিয়ে পর্দার মতো, যেখানে হচ্ছে গিয়ে মানে সয়েলটা নেওয়া হয় টেস্ট করার জন্য, সয়েল স্পেসিমেন। এবার হচ্ছে বাইরে পোর ওয়াটার প্রেসার, মানে প্রেসার ওয়াটার থাকে, ওয়াটার দিয়ে প্রেসার করা হয়। আর হচ্ছে গিয়ে উপরে হচ্ছে লোড দেওয়ার জন্য, এক্সিয়াল লোড দেওয়ার জন্য এই যে ফ্রেমটা থাকে, কোন ফ্রেম, এই যে ফ্রেমটা, এটা উপরে নিচে ওঠানামা করার মাধ্যমে এক্সিয়াল লোড অ্যাপ্লাই করতে পারে। আর হচ্ছে যে ড্রেন কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য, ড্রেনেজ হওয়ার জন্য, মানে পানি বের হয়ে যাওয়ার জন্য ব্যবস্থা থাকে। আর এটা হচ্ছে গিয়ে প্রেসার এন্ড ভলিউম কন্ট্রোল মডিউলস, অর্থাৎ পানি বের হয়ে যাওয়ার ফলে এটার যে ভলিউম চেঞ্জ হবে, আর হচ্ছে গিয়ে সেটা রেকর্ড করার জন্য আমাদের পিসি। তো এটা দেখলাম। এখন দেখি এটা কি লোড মেজারিং এক্সিয়াল লোড, এই যে এটা দিয়ে এক্সিয়াল লোড অ্যাপ্লাই করা হয় সেটা বলতেছে। তারপর হচ্ছে কি ট্রাইক্সাল সেল উইথ সয়েল স্পেসিমেন, এই যে বলছিলাম সয়েল স্পেসিমেন নেওয়া হয়। ট্রাইক্সাল টেস্ট লোড ফ্রেম, এটা ফ্রেম লোডিং এর সুবিধার জন্য। এটা আমি একটু ক্লোজ ভিউ নেওয়ার চেষ্টা করছি, এই যে এখানে চিত্রে, যার ফলে এটা ঝাপসা হয়ে গেছে। দেখেন এখানে এক্সিয়াল লোড, আমি যা যা বলছি ওগুলো সবগুলো আবার রিপিট করতেছি একটু, ঠিক আছে? এক্সিয়াল লোড পিস্টন, তারপর হচ্ছে এই লোডটা রেকর্ড হওয়ার জন্য ডায়াগস, তারপর হচ্ছে এই ভিতরে সয়েল স্পেসিমেন নেওয়া হয় প্রেসার গজ, পোর ফ্লুইড ড্রেনেজ মেজারমেন্ট করার জন্য। সেল প্রেসার গজ, সেল প্রেসার গজ হচ্ছে গিয়ে, সেল প্রেসার গজ বলতে গিয়ে সেল ফ্লুইড সেল ফিল্ড উইথ ফ্লুইড। সেল বলতে এটা পুরোটাকে সেল বলা হচ্ছে। তো এটার আমরা সেল প্রেসারটা একটু বোঝার চেষ্টা করি। এখানে হচ্ছে গিয়ে সেই সয়েল স্পেসিমেনটা নেওয়া হয়, সয়েল স্পেসিমেন নেওয়ার পর এখানে যে ফ্লুইডটা থাকে, এই ফ্লুইডটা দেওয়া হয় সাধারণত সয়েলের উপর সেল প্রেসার ক্রিয়েট করার জন্য। অর্থাৎ পুরো লোডটা যদি আমরা দেখি, পুরো ফিগারটা যদি একটু দেখি, তাহলে এখানে এক্সিয়াল লোড অ্যাপ্লাই হচ্ছে উপরের দিকে, ঠিক থেকে উপর দিক থেকে, আর যেটাকে বলা হচ্ছে সিগমা 1। আর এখানে ফ্লুইড প্রেসার দিয়ে সিগমা 3 অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক সেম এদিকে, ঠিক আছে? এটা পুরোটা হচ্ছে সেল প্রেসার। আর এদিক থেকে ড্রেনেজ অ্যাপ্লাই কন্ডিশন অ্যাপ্লাই করা হয় নিচে, পানি বের করার মাধ্যমে। তো ট্রাইক্সিয়াল সেল নিয়ে আমরা দেখলাম। ট্রাইক্সিয়াল সেলের দুইটা ফেজ আছে, একটা হচ্ছে কি কনসোলিডেট ফেজ, একটা হচ্ছে শেয়ার ফেজ। এর আগেও একটা ফেজ থাকে যেটাতে হচ্ছে কি সয়েলটাকে সম্পূর্ণ স্যাচুরেটেড করে নিতে হয়। তার মানে সয়েল আমাদের 100% স্যাচুরেট হতে হবে ট্রাইক্সিয়াল টেস্টের জন্য। তো কনসোলিডেশন ফেজ কোনটা? কনসোলিডেশন ফেজ বলতে আমরা এই যে এখানে সেল প্রেসার যখন ড্র করতেছিলাম তখন বলতেছিলাম যে এটা হচ্ছে সিগমা 3, ঠিক আছে? আর এদিকে হচ্ছে সিগমা 1। তো যখন সিগমা 1 আর সিগমা একেবারে ইনিশিয়াল কন্ডিশনে এই লোড গুলো সাধারণত সমান হয়ে থাকে, অর্থাৎ সিগমা 1 ইজ ইকুয়াল টু সিগমা 3। এই কন্ডিশন অ্যাপ্লাই করে যে সয়েলে যে কম্প্যাকশন বা সয়েলের যে ভলিউম রিডাকশন হয় সেটা হচ্ছে কনসোলিডেশন ফেজ।
এখানে সিগমা 1 ইজ ইকুয়াল টু সিগমা 3। এরপর হচ্ছে কি শেয়ার ফেস কোনটা? শেয়ার ফেসে জাস্ট শুধু উপর দিক থেকে লোডটা বাড়ানো হয়, তার মানে কি সিগমা 1 বাড়ানো হয় শুধুমাত্র। হ্যাঁ, তো এটা হচ্ছে শেয়ার ফেস। এখন আমরা দেখব ড্রেনেজ কন্ডিশনের উপরে ডিপেন্ড করে সয়েলটা মানে এই টেস্টটা কয়টা ধাপে বিভক্ত হতে পারে। প্রথমে বলতেছে কি কনসলিডেশন ড্রেনেজ কন্ডিশন অ্যাপ্লাই। তো ড্রেনেজ কন্ডিশন যদি অ্যাপ্লাই হয়ে থাকে এখানে, তো কনসলিডেশন প্রথমে কনসলিডেশন করতে হবে ওই যে সিগমা 3 এখানে সিগমা 3 ইনক্রিজেস বলছে, এটা আসলে সিগমা 3 ইনক্রিজ বলতে এটা বোঝাচ্ছে যে মনে করেন আমরা সয়েলে যখন প্যারাডাইসে যখন স্পেসিমেন নেওয়া হয় তখন হচ্ছে গিয়ে কোনো প্রকার প্রেসার থাকে না। তো এটা হচ্ছে কি সিগমা 3 ইজ ইকুয়াল টু 0 তখন। তো এই কন্ডিশন থেকে আমরা যদি আমরা এখানে যে লিকুইডটা থাকে সেটা দিয়ে যদি হ্যালো করি তাহলে দেখা যাচ্ছে কি হ্যালো স্যার, বুঝতেছেন? হ্যালো হ্যাঁ, বলো। স্যার, বুঝতেছি না স্যার, আপনি হ্যাঁ, কি পড়াচ্ছেন এগুলো কিছুই। স্যার, আপনার স্লাইড গুলো স্যার একদমই ক্লিয়ার না, এরপরে আপনি কি পড়াচ্ছেন তো কিছু বুঝতেছি না। আচ্ছা, এরকম প্রবলেম কি সবাই ফেস করতেছে? জি স্যার। হ্যাঁ, তো বাকিরা ওই যে ওমর ফারুক ভাই, আপনারা কি বুঝতেছেন না? স্যার, আপনি যে মানে কথা বলতেছেন এটা বুঝতেছি না, যে কথা মানে বোঝা যাচ্ছে না ক্লিয়ার করে। কারণ আমি তো মাইক্রোফোন অফ করে অন করে রাখছি, মিউট না তো। স্যার, মাইক্রোফোন স্যার অফ অফ বলি নাই স্যার, আপনি কথা বলতেছেন তো এটা বুঝতেছি না, বোঝা যাচ্ছে না। সাউন্ড বোঝা যাচ্ছে না না? জি স্যার। এখন বোঝা যাচ্ছে কিনা একটু দেখেন তাহলে। দেখতেছি। বলতেছে, আচ্ছা একটু ভালো মতো খেয়াল করেন তাহলে। তো ফেজ 1 সম্পর্কে বলতেছিলাম যে এখানে কনসলিডেশন হলে, আর ফেজ 1 বলতে কি এখানে কনসলিডেশন, আর ফেজ 2 হচ্ছে শেয়ার ফোর্স। তো কনসলিডেশনে যখন হচ্ছে কি ড্রেনেজ কন্ডিশনের উপর অ্যাপ্লাই করে ডিপেন্ড করে, অর্থাৎ আমি কি সয়েল থেকে ওয়াটার কি বের হতে বের পারমিয়াবিলিটির মাধ্যমে বা এখানে ড্রেনেজ কন্ডিশন কি অ্যাপ্লাই করব নাকি অ্যাপ্লাই করবো না, এটার উপর ভিত্তি করে সয়েলের এখন এই টেস্টটার এখন একটু টাইপ গুলো দেখবো। তো যখন হচ্ছে ড্রেনেজ কন্ডিশন অ্যাপ্লাই হবে তখন হচ্ছে কি কনসলিডেশন, তার মানে হচ্ছে কি এটা কনসলিডেটেড ড্রেন কন্ডিশন, কনসলিডেশনের সি আর হচ্ছে কি ড্রেনেজের ডি নিয়ে হচ্ছে কি দুইটা, এই দুইটা নিয়ে হচ্ছে কি এই টেস্টটার নাম হচ্ছে কনসলিডেশন ড্রেন টেস্ট, একটা টেস্ট। তো এটা কি হবে, যেখানে হচ্ছে সেল প্রেসার এডেড সিগমা 3 ইনক্রিজ। শুরুতে কোনো প্রকার এই যে এটা যে ল্যাবরেটরি অ্যাপারেটাস, এখানে যে সয়েলটা নিচ্ছে আমরা, এখানে কোনো প্রকার কি থাকে না, কোনো প্রকার ভ্যালু থাকে না, লোড আমরা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে পারি না, কারণ হচ্ছে এখানে ফ্লোর প্রেসারটা যা আছে সেভাবে থাকে, তার মানে এখানে সিগমা 3 ইকুয়াল টু 0। তো এই প্রেসারটা যখন আমরা বাড়াতে থাকি তখন হচ্ছে কি সিগমা 3 এর ভ্যালু বাড়তে থাকে আর কি। তো সিগমা 3 এর ভ্যালু বাড়তে থাকে। এখন হচ্ছে গিয়ে যদি আমরা এখানে যদি ড্রেনেজ কন্ডিশন অ্যাপ্লাই করি তাহলে বা আনড্রেনড অবস্থায় রাখি, তাহলে এই কনসলিডেশনের উপর কনসলিডেশন ফেজে দুইটা দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে কনসলিডেশন ড্রেন আর একটা হচ্ছে কনসলিডেশন আনড্রেন। ঠিক আছে, তো দুইটা টেস্ট এখানে পেয়ে গেলাম, একটা হচ্ছে কনসলিডেশন ড্রেন আর একটা হচ্ছে কনসলিডেশন আনড্রেন। কনসলিডেশন যদি ড্রেন, আরেকটা হচ্ছে আনকনসলিডেটেড, একটা কনসলিডেশন পাইলাম আর একটা হচ্ছে আনকনসলিডেশন। আনকনসলিডেশন মানে হচ্ছে কি, আনকনসলিডেশন মানে কি অর্থাৎ এখানে ড্রেনেজ কন্ডিশন অ্যাপ্লাই করা হবে না, শুরুতে কোনো প্রকার ড্রেনেজ থাকবে না, সেটা হচ্ছে আনকনসিডারেড। অর্থাৎ আমরা যে সিগমা 3 এর অর্থাৎ আমরা যে শুরুতে যে সিগমা 3 এখানে
ফোর্সটা অ্যাপ্লাই করবো কনসলিডেশন ফেজে। কনসলিডেশন ফেজ আমরা বলছিলাম যে শুরুতে যে লোডটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে সিগমা, সেটা হচ্ছে কনসলিডেশন ফেজ। এরপর হচ্ছে গিয়ে এই সিগমা 1 এর ভ্যালু বাড়ানো হয়, সেটা হচ্ছে শেয়ার ফেজ। তো এই যখন হচ্ছে গিয়ে এখান থেকে যদি আমরা ওয়াটার ড্রেনেজ যদি অ্যালাউ না করি, সেটা হবে ড্রেনেজ অ্যালাউ করলে হবে সেটা হচ্ছে কনসলিডেশন, আর যদি ড্রেনেজ অ্যালাউ না করি সেটা হবে আনকনসলিডেটেড। ড্রেনেজ যদি অ্যালাউ করি সেটা হবে কনসলিডেশন, অর্থাৎ একটু আগে যেটা পড়েছি আমি এই যেখানে, সেটা সেখানে ড্রেনেজ কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছিল, ঠিক আছে। আর ড্রেনেজ যদি আমরা অ্যালাউ না করি তাহলে সেটা হবে আনড্রেনড কন্ডিশন। তো সিম্বল ইউ মানে হচ্ছে সামনের ইউটাকে বলতেছে, ইন্ডিকেট করতেছে। তো এই আনকনসিডারেড মানে কি ড্রেনেজ ভালভটা সবসময় ক্লোজ থাকে, আর হচ্ছে গিয়ে এই কনসলিডেশনের ড্রেনেজ ভালভটা সবসময় ওপেন থাকবে। তো ড্রেনেজ যেহেতু সবসময় আনকনসিডারেড, যেহেতু ড্রেনেজ অ্যালাউ না, তার মানে এখানে কি সয়েলে কোনো প্রকার ভলিউম চেঞ্জ হবে না, ঠিক আছে। সয়েলে কোনো প্রকার ভলিউম চেঞ্জ হবে না। আর কনসলিডেটেড মানে কি, কনসলিডেটেড মানে হচ্ছে কি সয়েলের ড্রেনেজ অ্যালাউয়েবল, কনসলিডেটেড ড্রেনেজ অ্যালাউয়েবল। তো এই যে কনসলিডেটেড সয়েলের ড্রেনেজ অ্যালাউয়েবল, এবং এখানে কি হবে ড্রেনেজ ভালভ ওপেন থাকবে, যার ফলে ভলিউম চেঞ্জ হবে, সয়েলের ভলিউম চেঞ্জ হবে। আর হচ্ছে নো এক্সেস ফ্লোটার প্রেশার, অর্থাৎ সয়েলে 100% স্যাচুরেশন পরে যদি কোনো সয়েলে পানি থাকে সেটা অ্যালাউ হবে না, ওইটা আগে থেকে ড্রেনেজ করে বের করে আনতে হবে। তো ভলিউম চেঞ্জ হবে এখানে। ফেজ 2 হচ্ছে কি শেয়ার ফেজ। শেয়ার ফেজে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ড্রেন্ড আর একটা হচ্ছে আনড্রেন্ড। ড্রেন্ড মানে হচ্ছে কি শেয়ার ফেজে এসে আহ, একটা 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 কন্ডিশন পড়ছিলাম কনসলিডেশন ফেজ, আর একটা হচ্ছে কি শেয়ার ফেজ। তো শেয়ার ফেজে কনসলিডেশন দুইটা ফেজ দেখছিলাম, একটা হচ্ছে ড্রেনেজ কন্ডিশন অ্যালাউ, আর একটা হচ্ছে ড্রেনেজ কন্ডিশন অ্যালাউ না। শেয়ার ফেজেও দুই ধরনের, একটা হচ্ছে ড্রেনেজ কন্ডিশন অ্যালাউ হবে, আর একটা হচ্ছে ড্রেনেজ কন্ডিশন অ্যালাউ হবে না। তো ড্রেনেজ কন্ডিশন যখন অ্যালাউ হবে সেটা হবে ড্রেন্ড শেয়ার। ড্রেনেজ কন্ডিশন যখন এলা হবে তখন সে এই যে ডি সামনের আদি অক্ষরটা নিয়ে সেটার নাম হবে ড্রেনেজ বা ড্রেন শেয়ার। ড্রেনেজ ভালভ ওপেন থাকবে, এখানে হচ্ছে নো এক্সেস ভলিউম প্রেশার, অর্থাৎ পুরো প্রেশার থাকলে সেটা বের করে আনতে হবে। আর আনড্রেন মানে হচ্ছে গিয়ে ড্রেনেজ কন্ডিশন এলাও না, ড্রেনেজ ভালভও ক্লোজ, এটা তো এখানেও বলছিলাম। নো ভলিউম চেঞ্জ হবে না, এক্সেস পোরোটার প্রেশার জেনারেটেড, অর্থাৎ পোরোটার প্রেশার থাকলে সেটা কি হবে, বড় ওয়াটার প্রেশার থাকলে সেটা বের করে আনতে হবে। তো আমরা এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা 4 ধরনের ট্রাইক্সিয়াল টেস্ট দেখব। একটা হচ্ছে গিয়ে আনকনসলিডেটেড আনড্রেন টেস্ট। আনকনসলিডেটেড আনড্রেন টেস্টটা কি? আনকনসলিডেটেড আনড্রেন তার মানে হচ্ছে কি এখানে দুইটা ফেসে ড্রেনেজ অ্যালাউয়েবল না। ড্রেনেজ যেহেতু দুইটা ফেসে অ্যালাউয়েবল না, তো সেখানে দুইটা, অর্থাৎ কনসলিডেশন ফেসে ড্রেনেজ অ্যালাউ হবে না, আবার শেয়ার ফেসেও ড্রেনেজ অ্যালাউ হবে না। সেজন্য এটার নাম হয়েছে আনকনসলিডেটেড আনড্রেন টেস্ট। এখন হচ্ছে গিয়ে কনসলিডেটেড ড্রেন টেস্ট, সিডি। প্রথমের সি আর এটা হচ্ছে ডি, তার মানে সিডি, কনসলিডেটেড ড্রেন টেস্ট। এটা হচ্ছে গিয়ে কনসলিডেশন ফেজে ড্রেনেজ অ্যালাউয়েবল এবং শেয়ার ফেজেও ড্রেনেজ অ্যালাউয়েবল। তো এরপর হচ্ছে কনসলিডেটেড আনড্রেন টেস্ট। কনসলিডেটেড আনড্রেন টেস্ট কি, কনসলিডেশন ফেজে ড্রেনেজ অ্যালাউয়েবল, আর হচ্ছে গিয়ে আনড্রেন ফেজ মানে হচ্ছে কি এখানে হচ্ছে গিয়ে শেয়ার ফেজে ড্রেনেজ অ্যালাউয়েবল হবে না। আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে গিয়ে ট্রাইক্সিয়াল টেস্টের মধ্যে পড়ে না। সেটা ট্রাইক্সিয়াল টেস্ট তিনটা, একটা হচ্ছে ইউইউ, সিডি আর একটা সিইউ। আর এই ইউসি হচ্ছে গিয়ে আনকনফাইন্ড কম্প্রেশন, অর্থাৎ সয়েল কোনো প্রকার অর্থাৎ সিগমা 3 যেটা হচ্ছে গিয়ে আমরা দেখছিলাম চারিদিক থেকে অ্যাপ্লাই হচ্ছে, সেটা অ্যাপ্লাই হবে না এখানে। শুধুমাত্র সিগমা 1 এর ভ্যালুটা থাকবে উপর থেকে, ঠিক আছে, এই সিগমা 3 থাকবে না। স্পেশাল স্পেশাল কেস, এখানে স্পেশাল কেস বলার কারণ হচ্ছে এটা ট্রাইক্সিয়াল টেস্টের মধ্যে পড়ে না। এখানে সিগমা 3 এর ভ্যালু বলছিলাম 0, কারণ হচ্ছে গিয়ে এটা নর্মালি একটা ল্যাব টেস্টের মতো, যেখানে হচ্ছে গিয়ে যে সিলিন্ডারের মধ্যে আমরা সয়েল নিয়ে সয়েলের কম্প্যাকশনের মাধ্যমে এটা করা হয়। এখানে ড্রেনেজ তো অ্যালাউয়েবল না, কারণ হচ্ছে গিয়ে নিচে কোনো প্রকার ড্রেনেজ বের করে নেওয়ার রাস্তা থাকে না। অর্থাৎ এটা ওই যে নর্মালি ট্রাইক্সিয়াল টেস্টের যে স্পেসিমেন দেখছিলাম, ইকুইপমেন্ট দেখছিলাম, সেটা মতো না। এটা একেবারে সিলিন্ডার টেস্টের মতো। আমরা প্রথমে তো এখন বোঝা যাচ্ছে
এখন সাউন্ড কথা বোঝা যাচ্ছে তো? একটু রেসপন্স করেন জি সবাই। স্যার, জি স্যার, বুঝতেছি স্যার। হ্যালো। জি স্যার, বুঝতেছি স্যার। ঠিক আছে, না বুঝলে ওই যে বলেন, নাহলে আমি বুঝতে পারবো না, কারণ এই দিক থেকে বোঝা যায় না সাধারণত। আপনারা বুঝতেছেন কিনা বুঝতেছেন না এটা। আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট প্রথমে শুরু করতেছি। আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট নরমালি ল্যাব টেস্টের মতো বলছিলাম। তো এখানে এই যে আমরা শুরুতে যে স্পেসিমেনটা, যে ইকুইপমেন্ট দেখছিলাম, সেটআপ ইকুইপমেন্ট সেটআপ, সেটার মতো না। এটা এখানে সিলিন্ডারের মধ্যে জাস্ট শুধু সয়েল নিয়ে উপর থেকে লোড অ্যাপ্লাই করা হয়, যেটা কিনা হচ্ছে সিগমা 1। এখানে কোনো প্রকার সিগমা 3 থাকার সুযোগ নেই, কারণ হচ্ছে এটা কনফাইন্ড অবস্থায় নেই। কনফাইন্ড অবস্থায় না থাকার কারণে এটা কোনো প্রকার সিগমা 3 এর ভ্যালু এখানে নাই। তার মানে হচ্ছে কি, আমরা ওই যে মোর সার্কেল ড্র যখন শিখছিলাম, তখন কি করে সিগমা 1 আর হচ্ছে কি সিগমা 3 এর ভ্যালু, এই দুইটা নিয়ে মোর সার্কেল ড্র করে সিগমা 1 এর ভ্যালু থাকে এদিকে আর সিগমা 3 এর ভ্যালু থাকে এদিকে। তো সিগমা 3 এর ভ্যালু যেহেতু এখানে, এরপর হচ্ছে মোর সার্কেল ড্র করি আমরা, হ্যাঁ। বা এখন হচ্ছে যেহেতু সিগমা 3 এর কোনো ভ্যালু নাই, তার মানে এই যে আমাদের এদিকে যে শেয়ার স্ট্রেস আর এদিকে যে নর্মাল স্ট্রেস, এখানে শেয়ার স্ট্রেস এর এই যে অরিজিন পয়েন্ট 0 পয়েন্টটাই হবে আমাদের সিগমা 3। ঠিক আছে, সিগমা 3 অলওয়েজ এখানে শেয়ার স্ট্রেস এর এক্সিস এর সাথে লাগানো থাকবে। আমরা চাইলে সিগমা 1 এর ভ্যালু, অর্থাৎ এখানে উপর থেকে যে এক্সিয়াল লোডটা অ্যাপ্লাই হচ্ছে সেটা বাড়াতে পারি শুধুমাত্র। সেটা বাড়ানোর কারণে এই যে এখানে যে এখানে যে এখানে যে সিগমা 1, অর্থাৎ এদিকে তো এটা তো সিগমা 3 এর ভ্যালু। তো সিগমা 1 এর ভ্যালু মনে করেন ইনিশিয়ালি আমরা এত লোড অ্যাপ্লাই করার পরে এখানে যে সার্কেলটা পেলাম সেটা হচ্ছে সিগমা 1। এখনো সয়েলে কিন্তু কি হয় না, ফেলিউর প্যাটার্ন শো করে না, অর্থাৎ এর ভিতরে এই যে মোল্ডের মধ্যে যে সয়েল আছে, সয়েলে কোনো প্রকার ক্র্যাক শো করে না। তো এরপর আমরা চাইলে সিগমা 1 এর ভ্যালু বাড়াবো সয়েলে ক্র্যাক শো করার জন্য, বা সয়েলে শেয়ার ফোর্স জেনারেট করার জন্য। এরপর মনে করেন যেহেতু এখানে সিগমা 3 এর ভ্যালু 0 সবসময় এই যে শেয়ার এক্সিসের সাথে লাগানো থাকবে, তো সিগমা 3 এর ভ্যালু বাড়বে না, এখানে সিগমা 1 এর ভ্যালুটা বাড়বে। তো প্রথমে সিগমা 1টা মানে সিগমা 1 এরপর হচ্ছে গিয়ে মনে করেন সিগমা 1 2। এরপর মনে করেন আবার যেহেতু সয়েলে মনে করেন এখনো কি হয়, শেয়ার ফোর্স জেনারেট করা শুরু করে না, বা সয়েলের ফেলিউর লাইন শুরু করে না। এরকম মনে করেন আবার আমরা যদি সয়েলের যেটা সিগমা শেয়ার ফোর্সের বা নর্মাল স্ট্রেসের, অর্থাৎ উপর থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাই তো নর্মাল ফোর্স। নর্মাল ফোর্সের ভ্যালুটা যদি বাড়াতে থাকে, ঠিক আছে, সিলিন্ডারের মধ্যে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে উপর থেকে, সেটা বাড়ালে আমরা পাবো, এরপর পাবো মনে করেন এটা হচ্ছে সিগমা 1 3। এখন মনে করেন ফেলিউর লাইন পাওয়া গেল। এরপর ফেলিউর লাইন পাওয়ার পর আমরা এখন চাইলে কি করতে পারি, ফেলিউর লাইন পাওয়ার পর আমরা এখানে এই স্ট্রেসটা মেজার করতে পারি, অর্থাৎ এখানে শেয়ার ফোর্স কত শুরু করতেছে সেটা মেজার করে বলতে পারি যে এই সয়েলের স্ট্রেংথ কত নিতে পারতেছে। এখন এখানে তো ড্রেনেজ কন্ডিশন আমরা এলাও করি না, সো এটা কি আনড্রেনড কন্ডিশন বলা যায়। আর এখানে বলা আছে ইন unconfined compression test a vertical stress is always applied sigma 3 0 বলছিলাম। It is total test, a stress test. We have no measure pore water pressure and we cannot determine effective stress. এই লাইনটা একটু বুঝার আছে কিনা। এটা কি জিনিস, আমাদের টোটাল স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেস বা টোটাল স্ট্রেস আমরা এভাবে পাই ইকুয়েশনের মাধ্যমে। ইফেক্টিভ স্ট্রেস, টোটাল স্ট্রেস ইজ ইকুয়াল টু ইফেক্টিভ স্ট্রেস মাইনাস, ঠিক আছে, পোর ওয়াটার প্রেশার। তো পোর ওয়াটার প্রেশার, ঠিক আছে, ইফেক্টিভ স্ট্রেস মাইনাস পোর ওয়াটার প্রেশার। তো এখানে যেহেতু ড্রেনেজ কন্ডিশন অ্যালাউ না, তো তার মানে হচ্ছে কি ইনিশিয়ালি ভয়েডের মধ্যে যে ওয়াটার থাকবে সেটা যে প্রেশারটা ক্রিয়েট থাকবে সেটা সয়েলের টেস্টের শুরু থেকে শেষ পর্যন্ত সেম থাকবে। তার মানে এখানে পোর ওয়াটার প্রেশারটা আমরা চাইলেও কি করতে পারি না, মেজার করতে পারবো না, যেহেতু এখানে আমরা ওয়াটারটা বের করে নিতে পারবো না। তার মানে ইনিশিয়ালি ওয়াটারের কত কি প্রকার
কি দিচ্ছিল, প্রেসার ক্রিয়েট করতেছিল, সেটা আমরা মেজার করলেও যদি ড্রেনেজ কন্ডিশন এলাও হতো, এটা আমরা মেজার করতে পারতাম ইনিশিয়ালি। ড্রেনেজ কন্ডিশন এলাও হলে ইনিশিয়ালি মেজার করলে, এরপর হচ্ছে ড্রেনেজ যখন হতো তখন হচ্ছে ফাইনালি যদি আবার মেজার করতাম, তখন হচ্ছে দেখা যাচ্ছে কোনো প্রকার কি থাকতো না, পুরো প্রেশার থাকতো না। তার মানে তখন আমরা পুরোটা প্রেশারটা বের করতে পারতাম যদি ড্রেনেজ কন্ডিশন এলাও হতো। কিন্তু এখানে ড্রেনেজ কন্ডিশন এলাও না হওয়ার কারণে এখানে পুরোটার প্রেশারটা কি হবে না, আমরা মেজার করতে পারবো না। তো ইফেক্টিভ স্ট্রেস কোনটা? ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে এখানে সিগমা 1 এর ভ্যালুটা হবে ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালু। তার মানে এখানে we have cannot determine effective stress। আচ্ছা, ইফেক্টিভ স্ট্রেস এখানে হচ্ছে সিগমা 1 এর ভ্যালুটা ইফেক্টিভ স্ট্রেস, আবার এই সিগমা 1 এর ভ্যালুটাই হচ্ছে কি টোটাল স্ট্রেস। অর্থাৎ আমরা এই যে গ্রাফে ফাইনালি যে মোট সার্কেলটা দেখছিলাম, এখানে যে পিক পয়েন্টের ভ্যালু সেটা সেটা হচ্ছে আনড্রেন্ড শেয়ার স্ট্রেংথ বলা হয়। এটা আনড্রেন্ড মানে এসইউ হচ্ছে শেয়ার, এস মানে হচ্ছে শেয়ার স্ট্রেংথ, ইউ হচ্ছে আনড্রেন্ড কেন? এখানে হচ্ছে আমরা ড্রেনেজ কন্ডিশন এলাও না। তার মানে সয়েলের ড্রেনেজ কন্ডিশন এলাও না করে সয়েল থেকে জাস্ট শুধু কি কোন প্রকার কনফাইন্ড স্ট্রেস এলাও না করে শুধুমাত্র এক্সিয়াল স্ট্রেস, এক্সিয়াল লোড অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা সয়েলের যে স্ট্রেংথ মেজার করি সেটা হচ্ছে গিয়ে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের ভ্যালু। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে এই যে গ্রাফের এই যে পিক পয়েন্টের ভ্যালুটা হচ্ছে গিয়ে এসইউ এর ভ্যালু, এটা হচ্ছে গিয়ে এই টেস্টের রেজাল্ট হিসেবে শো করবে। এখানে কোনো প্রকার ফেলিউর এনভেলপ পাওয়া যাবে না, ফেলিউর এনভেলপ পাওয়া যাবে না। ফেলিউর এনভেলপ কি জিনিস কি ছিল? ফেলিউর এনভেলপ ছিল যখন হচ্ছে গিয়ে আমরা আগের ডিরেক্ট শেয়ার টেস্টে দেখছিলাম বা শুরুতে দেখছিলাম যে ইফেক্টিভ সিগমা 1 এর ভ্যালু যদি বাড়তে থাকে, মনে করেন এই সিগমা 1 এটা যে 1 ছিল, এটা হচ্ছে সিগমা 2, আর মনে করেন সিগমা 3 এর ভ্যালু বাড়তেছে। তো এখানে হচ্ছে গিয়ে সিগমা 3 এর ভ্যালু একটা পাওয়া গেছে, কিন্তু মানে সিগমা 3 এর ভ্যালু আছে। তার মানে এখানে একটা কি পাওয়া যাচ্ছে, এখানে একটা ফেলিউর এনভেলপ ক্রিয়েট করতে পারছে। কিন্তু এখানে ফেলিউর এনভেলপটা কি হচ্ছে, এখানে ফেলিউর এনভেলপটা হচ্ছে আছে, ফেলিউর এনভেলপটা হচ্ছে কি এটা। অর্থাৎ এখানে এই যে ফেলিউর এনভেলপ কখন পাই আমরা, যখন হচ্ছে গিয়ে সয়েল যে মোট সার্কেলে এসে ফেল করে যায়, সেটা হচ্ছে ফেলিউর এনভেলপ। তো তখন আমরা যে এই পিক পয়েন্ট গুলো নিয়ে সয়েলের মূল বিন্দুর সাথে অ্যাড করে দিয়ে একটা ফেলিউর এনভেলপ পাই। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে সয়েলের মূল বিন্দুটাই হচ্ছে গিয়ে সিগমা 3 এর ভ্যালু। ঠিক আছে, তার মানে আমরা যতই কি করি না কেন, যতই স্পেসিমেন নিয়ে টেস্ট করি না কেন, সিগমা 3 এর ভ্যালুটাই হবে এখানে কি অরিজিন। তার মানে ফেলিউর এনভেলপটা যেহেতু আমাদের যে পিক পয়েন্টটা ছিল আর হচ্ছে গিয়ে আমাদের কি গ্রাফের সাথে একটা এখানে ট্যানজেন্ট ড্র করতে হয়, এটা আমরা ড্র করতে পারতেছি না। এখানে ফেলিউর এনভেলপের চিত্রটা হবে এরকম, অর্থাৎ কি সোজাসুজি এখানে যেহেতু এটা যেহেতু স্পর্শক বলা যায় এই বৃত্তের সাথে, এখানে টিটার ভ্যালু হবে 1090 ডিগ্রি। ঠিক আছে, 1090 ডিগ্রি ভ্যালু বলে মেবি 0 দেখি একটু, না সংজ্ঞায় আসতেছে 10 হ্যাঁ। এখানে কোনো প্রকার ফাইয়ের ভ্যালু পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এই যে আগের ফেলিউর এনভায়রনমেন্ট গুলোতে একটা ফাইয়ের ভ্যালু পাওয়া যাচ্ছিল, এখানে কোনো প্রকার ফাইয়ের ভ্যালু পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ফাই মানে হচ্ছে গিয়ে এই যে টেনজেন্ট নেওয়ার পর 10 ফাই এর ভ্যালু এখানে 10 তার মানে হচ্ছে 0। এখানে কোনো প্রকার ফেলিউর এনভেলপ পাওয়া যাবে না। জাস্ট শুধু সয়েলে এখানে যে ব্রেকটা হবে মাঝখানে, সেটা হবে সয়েলের ওই যে এদিকে যে প্রেসার গজ যেটা দেওয়া থাকে সেখানে যে ভ্যালুটা ইন্ডিকেট করবে সেটা হচ্ছে কি এসইউ এর ভ্যালু, হাইস্ট ভ্যালুটা হবে এসইউ এর ভ্যালু। তো দেয়ার ইজ নো ফেলিউর এনভেলপ, এটা তো আমরা ডিসকাস করলাম। এখন হচ্ছে কি আনকনসলিডেটেড আনড্রেন টেস্ট। আনকনসলিডেটেড আনড্রেন টেস্ট মানে হচ্ছে কি দুইটা ফেজে, অর্থাৎ কনসলিডেশন ফেজেও ড্রেনেজ অ্যালাউবল না, শেয়ার ফেজেও কি ড্রেনেজ অ্যালাউবল না। শুরুতে আমরা সয়েল স্পেসিমেন কি করে সেটআপ নিয়ে চারদিক থেকে কি অ্যাপ্লাই করব, কনসলিডেশনের জন্য লোড অ্যাপ্লাই করব। তার মানে শুরুতে কি হবে, সিগমা 3 আর সিগমা 1 এর ভ্যালু ইনিশিয়ালি সেম থাকবে। সিগমা 1 আর সিগমা 3 এর ভ্যালু যেহেতু এখানে ইনিশিয়ালি সেম থাকবে, তার মানে এখানে যে মোট সার্কেল আমরা ড্র করব
সিগমা 1 আর সিগমা 3 সেম, তার মানে এটা হচ্ছে একটা পয়েন্ট মানে হচ্ছে কি এটা শুরুতে কোনো প্রকার লোড না থাকলে এটা হবে 0, অর্থাৎ সিগমা 1 যা সিগমা 3 এর ভ্যালু তা। এরপর যদি আমরা সিগমা 3 এর ভ্যালু অর্থাৎ কি চারদিক থেকে এখানে যে ওই যে ফ্লুইডের যে শুরুতে বলছিলাম এই যে মাঝখানে যে সেল ফিল্ড উইথ ফ্লুইড, এই ফ্লুইডের প্রেসারটা যদি বাড়াতে থাকে আর সাথে সাথে যদি এক্সিয়াল লোডটা বাড়াতে থাকে একইভাবে, তখন হচ্ছে সিগমা 3 ভ্যালু বাড়বে। সিগমা 3 ভ্যালু বাড়বে মানে হচ্ছে কি তখন এই যে মোট সার্কেলের এদিকে যে ফাই টাও আর এদিকে হচ্ছে ফাই, তখন হচ্ছে এটা তখন আর 0 0 থাকবে না, সিগমা 1 আর সিগমা 3 এর ভ্যালু 0 থাকবে না, তখন হচ্ছে গিয়ে এদিক থেকে সরে আসবে এই ভ্যালুটা, এদিক থেকে সরে আসে মনে করেন এখানে কোনো একটা পয়েন্ট পাওয়া গেলো। যেহেতু এখানে এখন আমরা কনসোলিডেশন ফেজ আছে, কনসোলিডেশন ফেজ মানে হচ্ছে সিগমা 1 আর সিগমা 3 সেম হবে, তার মানে এটাও এখনো একটা পয়েন্টের অবস্থায় আছে। এরপর মনে করেন আমরা আনকনসোলিডেট যেহেতু বলছে, তার মানে এখানে ড্রেনেজ অ্যালাউ না, এই টেস্টের ক্ষেত্রে ড্রেনেজ অ্যালাউ না হওয়ার কারণে আমরা এরপর একটা সার্টেন পয়েন্টে এসে আমাদের তার এরপর সিগমা 3 বা সিগমা 1 এর ভ্যালু বাড়াই লাভ নেই, সিগমা 3 এর ভ্যালু বাড়াই লাভ, অর্থাৎ কনফাইন্ড প্রেসারটা বাড়াই লাভ নেই, এখন আমাদের হচ্ছে এক্সিয়াল প্রেসারটা বাড়াতে হবে। এক্সিয়াল প্রেসারটা বাড়ালে কি অবস্থা হয়, তার মানে এখানে মনে করেন সিগমা 3 এর ভ্যালু স্টপ হয়ে গেলাম না, এক্সিয়াল প্রেসার যখন বাড়াবো তখন হচ্ছে গিয়ে মনে করেন এটা সিগমা 1 ইনিশিয়ালি অবস্থা ছিল, এখন হচ্ছে এক্সিয়াল প্রেসার বাড়ালাম, এক্সিয়াল প্রেসার বাড়ানোর পর কি হবে, এটা এই সিগমা 3 আর সিগমা 1 এখন আর সেম হবে না, এখন সিগমা 1 এর একটা ভ্যালু পাওয়া যায়, মনে করেন এখানে আসলাম সিগমা 1 এর ভ্যালু, ঠিক আছে। তো এরপর আমরা একটা চাইলে সার্কেল ড্র করতে পারি। এরপর মনে করেন সিগমা 1 এর ভ্যালু আরো বাড়ালাম আমরা, সিগমা 1 এর ভ্যালু বাড়াতে থাকলে এখন কি হবে, এই সার্কেলটা আস্তে আস্তে বড় হতে থাকবে, শুধু আর কিছু না, সার্কেলটা বড় হতে থাকবে। এখন মনে করেন আরেকটা স্পেসিমেন নিলাম আমরা, আরেকটা সয়েল স্পেসিমেন নিয়ে ওই যে যেখানে হচ্ছে গিয়ে ফেলিউর না হওয়ার পর্যন্ত আমরা ওই যে একইভাবে প্রথমে সিগমা 3 এর ভ্যালু একটা জায়গায় স্থির রেখে মনে করেন আগেরটার চেয়ে সিগমা 3 এর ভ্যালু বড়, হ্যাঁ আগের যে স্পেসিমেন নিয়ে করছিলাম সেটাতে সিগমা 3 এর ভ্যালু চেয়ে বড়, এখন সিগমা 1 এর ভ্যালু মনে করেন আরো বাড়ালাম, কিন্তু দেখা যাচ্ছে গিয়ে সিগমা 1 এর ভ্যালু জাস্ট শুধু এদিকে বড় হতে থাকবে, কিন্তু হচ্ছে গিয়ে এই যে আগের যে রেডিয়াস, এটা রেডিয়াস প্রায় সেম হবে, অর্থাৎ আগের মোট সার্কেলে যে রেডিয়াসে পাওয়া গেছিল এই মোট সার্কেলটা সেম রেডিয়াসে পাওয়া যাবে, অর্থাৎ সিগমা 3 এর ভ্যালু বাড়ালেও দেখা যাচ্ছে যে সিগমা 1 আর সিগমা 3 এর ভ্যালু খুব একটা বেশি কি হবে না, পার্থক্য হবে না। তার মানে তিনটা স্পেসিমেন নেওয়ার পর আমরা এখানে যে মোট সার্কেল পাবো, শুরুতে মনে করেন এরকম পাইছিলাম, এরপর মনে করেন আবার সিগমা 3 এর ভ্যালু বাড়ালাম, সিগমা 1 এর ভ্যালু বাড়ানোর পর এরকম পাবো, এরপর একটা স্পেসিমেন নিয়ে টেস্ট করার পরেও সিগমা 1 আর সিগমা 3 এর ভ্যালু এরকম পাওয়া গেল। এখানে তিনটা সার্কেল তিন রকম কেন, তিনটা সার্কেল তিন রকম কারণ হচ্ছে গিয়ে এটাতে আমরা সিগমা 3 এর ইনিশিয়ালি একটু কম অ্যাপ্লাই করছিলাম, এরপর হচ্ছে গিয়ে এটাতে একটু বেশি অ্যাপ্লাই করছিলাম, এটাতে একটু বেশি অ্যাপ্লাই করছিলাম সিগমা 3 এর ভ্যালু, এখানেও সিগমা 1 একটু কম, এখানেও সিগমা 1 একটু বেশি, আবার এখানেও সিগমা 1 একটু বেশি, এই সিগমা 3 অনুসারে শুধুমাত্র। তো এরপর গ্রাফ আমরা এখন হচ্ছে আমাদের ফেলিউর এনভেলপ, তো এক একটা সার্কেল এক একটা স্পেসিমেনের ফেলিউর প্যাটার্ন শো করে, অর্থাৎ প্রতিটা সার্কেলের এই যে হাইস্ট ভ্যালুটা সেম, অর্থাৎ প্রতিটা স্পেসিমেনের ফেলিউর যে লোড অর্থাৎ শেয়ার স্ট্রেস এর ভ্যালু সেম এখানে, তার মানে এখানে যে ফেলিউর এনভেলপটা পাওয়া যাবে সেটাও কি করে আমাদের এই যে ভূমির সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে 0 ডিগ্রি যেটা অ্যাঙ্গেল, আমরা এখানে যদি স্লপ মেজার করি tan থিটার ভ্যালু দেয় স্লপ, মানে এখানে tan 0, তার মানে 0, রেজাল্ট আসবে 0, তো এখানে কি হবে, ফেলিউর এনভেলপ পাওয়া যাবে না আসলে। তো এটাও এক ধরনের কি, এটা এখান থেকেও যেটা পাওয়া যাবে, যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে